হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। সবাই চলে এসো ক্লাসে। তোমরা ক্লাস 9 থেকে ক্লাস 10 উঠে গেছো। আমি তোমাদের প্রদীপ স্যার। অনেকে আমাকে চেনো, আমার ক্লাস তোমরা অনেক দেখেছো। এখন তোমাদের যে ক্লাস 10 মাধ্যমিক 2027, তোমরা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দিবা। এই যে বইটা বেরিয়েছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1, এই বইটা তোমরা পেয়ে গেছো হাতে। এই বই থেকে যে তোমাদের প্রথম ইউনিট টেস্ট, স্কুলে পরীক্ষা হবে ফার্স্ট ইউনিট টেস্ট, সেই ইউনিট টেস্টে যে অঙ্কগুলো আছে এই বই থেকে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো চলো আমরা দেরি করবো না, আজকের ক্লাসে যে অঙ্কগুলো আছে আমরা দেখে নেব। তো দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যে তোমাদের যে পরীক্ষা হবে স্কুলে যে পরীক্ষা, তো এই যে আমাদের দেখো পেজ নাম্বার 97 পেজে চলে আসবা। প্রথম যে আছে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্পরিত প্রকাশিত নমুনা প্রশ্নপত্র। যে মধ্যশিক্ষা তোমাদের যে পশ্চিমবঙ্গ সরকার কিভাবে প্রশ্নপত্র তৈরি করবে তোমাদের যে স্কুলে পরীক্ষাটা হবে তার নমুনা প্রশ্নপত্র কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এই সেটটা তোমাদের আগে করাবো, তারপরে এই সেটটা হয়ে গেলে তোমাদের যে স্কুলগুলো আছে স্কুল 1, স্কুল 2, প্রত্যেকটা স্কুল আমি ধরে ধরে করাবো এবং সম্পূর্ণ সেট করে দেখাবো, সম্পূর্ণ অঙ্ক করে দেখাবো। তো প্রথম আমরা এই যে মধ্যশিক্ষা পর্ষদ যে নমুনা প্রশ্নপত্রটা দেওয়া আছে এই সেটটা করে দেখাবো। চলো আর বেশি দেরি না করে আমরা প্রশ্নগুলোর অ্যান্সার করতে শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও, এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। দেখো আমাদের যে প্রথম প্রশ্ন আছে 1 নম্বর, এই প্রশ্নটা আমরা করে দেখাবো। দেখো কী বলছে প্রশ্নটা। এখানে বলছে এক ব্যক্তি একটি ব্যাংকে 121 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 144 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আমাদের বের করতে বলেছে। দেখো এটা আমাদের চক্রবৃদ্ধি অঙ্কের যে চক্রবৃদ্ধি যে অঙ্কগুলো আছে সমূল চক্রবৃদ্ধি সেই চ্যাপ্টার থেকে অঙ্কটা দিয়েছে। দেখো চক্রবৃদ্ধি সুদের অঙ্ক কীভাবে করতে হয় তোমরা শিখে রাখো। আমাদের এখানে দেখো যে ব্যাংকে টাকা জমা রেখেছিল 121 টাকা, এটা হচ্ছে আসল। এই যে আসলটাকে আমরা পি বলবো, ঠিক আছে। এটা হচ্ছে 121 টাকা আসল, 2 বছরের জন্য জমা রেখেছে, মানে এখানে সময়টা, ঠিক আছে, সময়টা এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময়টাকে এন ধরি, তাহলে এনটা হচ্ছে আমাদের এখানে 2 বছর। তারপরে দেখো যে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন, মানে এটা হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি। এখন আমাদের সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, তা সমূল চক্রবৃদ্ধির যেটা সূত্র, দেখো সূত্রটা মনে রাখো, পি ইন্টু মানে আসল ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এই যে পাওয়ার n থাকবে, ঠিক আছে। এই যে আমাদের সূত্রটা এটাকেই বলা হয় সমূল চক্রবৃদ্ধি, পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে। এই সমূল চক্রবৃদ্ধিটা বলে দিয়েছে কত, 144। এবার এখানে মানগুলো বসাবো আমরা। আমাদের এখানে চক্রবৃদ্ধি সুদের হার আর এর মানটা বের করতে বলেছে। দেখো এখানে পি আসল কিন্তু দেওয়া আছে, আর এখানে এন সময়টাও দেওয়া আছে। আসলটা 121 টাকা, যে টাকাটা ব্যাংকে জমা রেখেছিল, তার পি এর জায়গায় আমরা বসিয়ে দেবো 121 1 প্লাস, আর আর এর মান তো বের হবে, আটটা রেখে দিলাম, আটটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদের হার, নিচে 100 বসিয়ে দিলাম। আর যে এন যেটা সময় 2 বছর বলেছে, তাহলে এখানে এন এর জায়গায় আমি 2 বছর বসিয়ে দিলাম 2, আর এদিকে তো আমাদের 144 আছে, বসিয়ে দিলাম। এবার এই সমীকরণ থেকে আমাদের কি করতে হবে, আর এর মানটা বের করে দেখাতে হবে। দেখো তাহলে এখানে 1 প্লাস r/100 পাওয়ারে 2 আছে, আর সমান সমান দেখো এখানে 121টা আমি লিখে নিই, তাহলে এখানে 144 ছিল, তার নিচে আমি 121টা নামিয়ে দেবো। দেখো সমাধানের নিয়ম। তারপরে দেখো আমরা এক কাজ করি, এখানে এটাকে 144কে তোমরা 12 আর 121কে 11 করে হোল স্কয়ার করতে পারবা। এখন দেখো উভয় দিকে পাওয়ার সমান, তো মূল সংখ্যা তোমার সমান লিখতে পারবা। তাহলে অতএব যে মূল সংখ্যা আছে 1 প্লাস r/100, এটা সমান সমান হয়ে যাবে আমাদের 12/11, ঠিক আছে। পাওয়ার সমান হলে মূল সংখ্যা সমান হয়ে যাবে। তো এখান থেকে আমরা সহজে আর এর মানটা বের করে নিতে পারবো। তো r/100 সমান সমান এখানে 12/11 আছে, একটাকে এদিকে -1 করে নেব, এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও, 11 লসাগু, দেখো 11 মিলে গেছে, তাহলে 12টা নামিয়ে নাও, আর এখানে 11 আর 1-এ গুণ করে নাও, 11কে 11, তাহলে এটা বিয়োগ করে দেখো 12 থেকে 11 বিয়োগ করে 1 হয়ে যাবে 1/11। আর এদিকে আমাদের কত ছিল, এদিকে ছিল আমাদের দেখো এই যে আমাদের এখানে ছিল r/100 ছিল, তাই তো, এটা ছিল আমাদের। আচ্ছা তাহলে এখান থেকে যদি আমরা আর এর মানটা বের করতে চাই তাহলে বর্গমূল করো, তো তাহলে বর্গমূল করলে দেখো আমি শুধু আর এর মানটাই বের করি, একটা
এখানে দেখো 100টা এর সঙ্গে গুণ করে দিচ্ছি, মানে 1-এর সঙ্গে, তাহলে 1-এর সঙ্গে 100 হয়ে যাবে, নিচে 11, মানে এই 100টাকে শুধু এখানে নিয়ে চলে আসলাম। এভাবে তোমরা করতে পারবা। দেখো আর এর মানটা আমরা পেয়ে গেছি। এটাকে শুধু আমরা যদি দেখো এখানে মানটা দেখো, মানটা পূর্ণ সংখ্যায় রেখেছে, তো এটাকে আমরা ভাগ করে নেব। তাহলে এখানে 9 বারে করো, 11 নং 99, এখানে 1 নেমে যাবে। দেখো 9×1/11, ঠিক আছে, পার্সেন্টেজ দিয়ে দেবো। এই যে আমাদের চক্রবৃদ্ধি সুদের হার, এটা কিন্তু আমাদের অ্যান্সার। দেখো অপশানে দেওয়া আছে, এটা এ নাম্বার অপশানেই দেওয়া আছে। দেখো 9×1/11%, এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার, যেটা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারটা বের করতে বলেছিল। তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। পরে আমরা চলে আসবো 1-এর 2 নম্বর প্রশ্নে। কি বলছে প্রশ্নটা? বার্ষিক সরল সুদের হার 4% থেকে 5% হওয়ায় এক ব্যক্তি বার্ষিক আয় 1000 টাকা বেশি হয়, ব্যক্তিটির মূলধন হয় কত? মূলধন বের করতে বলেছে। এটা হচ্ছে সরল সুদের অঙ্ক আছে। দেখো সুদের হারটা বেড়ে গেছে 4% থেকে 5%, তাহলে বেড়ে কত হয়েছে? তাহলে এখানে দেখো সুদের হার বেড়ে হয় আমাদের হচ্ছে 4% থেকে 5%, তাহলে এখানে আমাদের 1% বেড়েছে সুদের হারটা। দেখো সুদের হার 1%, মানে এখানে বলবো যে দেখো আমাদের এখানে কি বার্ষিক আয় কত বলে দিয়েছে? 1000 টাকা, মানে 1 টাকা যদি আয় হয়, বার্ষিক 1 টাকা আয় হলে মূলধন হবে 100 টাকা। এই 1% থেকে বলতে পারবো এটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখব 1 টাকা বার্ষিক আয় হলে মূলধন হয় 100 টাকা, যেহেতু মূলধন বের করতে বলেছে, তাই তো। তা দেখো আমরা এখানে লিখব, তাহলে দেখো বার্ষিক আমরা বলবো যে 1 টাকা যদি বার্ষিক আয় হয়, তাই তো। তাহলে কি লিখব? 1 টাকা বার্ষিক আয় হলে 1 টাকা বার্ষিক আয় হলে মূলধন হয় সমান সমান কত? তাহলে মূলধন হবে আমাদের 100 টাকা। এটা আমরা কিন্তু শতকরা থেকে বলতে পারবো, মূলধন হবে আমাদের 100 টাকা। তোমাদের আবার বলি, এই যে আমাদের দেখো 1% আমাদের কিন্তু সুদের হারটা বেড়েছিল, তাহলে 1% থেকে বলবো যে বার্ষিক 1 টাকা যদি আয় হয় তাহলে মূলধন হবে 100 টাকা। এই জন্য আমরা কথাটা লিখলাম 1% থেকে, যে 1 টাকা বার্ষিক আয় হলে মূলধন হবে 100 টাকা, ঠিক আছে, শতকরা যেহেতু। এবার দেখো এখানে আমাদের কি বলেছে? বার্ষিক আয় কত বলেছে? 1000 টাকা বার্ষিক আয় বলে দিয়েছে। তাহলে আমরা এখানে লিখব যে 1000 টাকা, ঐকিক নিয়ম অনুসারে 1000 টাকা বার্ষিক আয় হলে মূলধন কত হবে? তাহলে এখানে দেখো 1 টাকা বার্ষিক আয় হলে মূলধন যদি 100 টাকা হয়, তাহলে 1000 টাকা বার্ষিক আয় হলে মূলধনটা বেশি হবে, তাই তো। তাহলে বেশিতে গুণ, তাহলে আমরা এই 100-র সঙ্গে এই 1000টা গুণ করে দেবো, 1000 টাকা। এটা গুণ করে কত পেয়ে যাবে? দেখো তো 1 1 1, এখানে 2টো শূন্য 3টা শূন্য, এখানে টোটাল 5টা শূন্য হয়ে যাবে। এই যে 5টা শূন্য আমরা বসিয়ে দিলাম। এত টাকা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ টাকা। তাহলে 1000 টাকা যদি বার্ষিক আয় হয়, তা সেই ব্যক্তির মূলধনটা হয়ে যাবে 1 লক্ষ টাকা। এটা কিন্তু আমাদের অ্যান্সার। 1 লক্ষ টাকা দেখো কোথায় আছে আমাদের? 5টা শূন্য তোমরা লক্ষ্য করে নিবা। তাহলে এখানে দেখো 1 2 3 4 5, এই যে 1 2 3 4 5, এখানে 5টা শূন্য আছে। তাহলে সি নাম্বার অপশনটাতে আমাদের 1 লক্ষ টাকা আছে। তো অ্যান্সারটা আমাদের সি নাম্বার হয়ে যাবে। পরের পেজে আমরা চলে আসবো, যে 98 পেজে আছে, পর 1-এর 3 নম্বর অঙ্কটা। দেখো আমাদের এখানে দেওয়া আছে এই যে -3 ও 2 এই বীজ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো, মানে একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজ দেওয়া আছে, সেই দ্বিঘাত সমীকরণটি আমাদের বের করতে বলেছে কোনটি হবে। তাহলে দেখো এই টাইপের অঙ্কগুলো খুব ভালো অঙ্ক। তাহলে এই টাইপের অঙ্কগুলো কীভাবে করবা? তাহলে এখানে আমাদের যে দ্বিঘাত সমীকরণে দুটি বীজ দেওয়া আছে, কত দেওয়া আছে? একটা আছে -3 ও একটা 2 আছে, তাই তো। তাহলে আমরা এখানে দেখো যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি -3 ও 2, সেই দ্বিঘাত সমীকরণটি কী হবে? সেই দ্বিঘাত সমীকরণটি পাওয়ার যে সূত্রটা মনে রাখবা, s² মাইনাস বীজদ্বয়ের যোগফল, এই যে বীজ দুটি আছে মানে -3 প্লাস 2, বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, মানে -3 গুণিত 2, দেখো ইজিক্যাল টু 0। আবার বলি যে কোনো দ্বিঘাত সমীকরণে দুটি বীজ জানা থাকলে সেই দ্বিঘাত সমীকরণটি যে পাওয়া যাবে এইভাবে, s² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইজিক্যাল টু 0।
তাহলে এখান থেকে আমরা সহজে এবার পেয়ে যাবো দ্বিঘাত সমীকরণটা স্কোয়ার। এখানে যদি সরলটা করে দেখো, এটা আমাদের -3 আছে, এটা 2 আছে, তাই তো, মানে এটা -3 + 2, এটা এক্স। আর এখানে দেখো এটা -3 দিয়ে 6, এটা 6 হয়ে যাবে, সমান সমান আমাদের 0। তাহলে এটা হচ্ছে এস স্কোয়ার। আর এখানে দেখো এটা -3 + 2, তাহলে এখানে তোমরা কত পেয়ে যাবা, এখানে যদি বিয়োগ করো এটা কিন্তু -1 পাবা বিয়োগ করে, এখানে এক্স আছে, এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, দেখো বন্ধনী প্লাস মাইনাসে -6 = 0। তাহলে এস স্কোয়ার মাইনাস মাইনাসে এটা প্লাস পাবা, এটা এক্স হয়ে যাবে, আর 1টা লিখলাম না, 1x গুণ করে এক্সই হয়ে যাবে, আর -6 = 0। দেখো এইভাবে দ্বিঘাত সমীকরণটা দাঁড়িয়ে গেল। তা দেখো তো আমাদের কত নম্বর অপশানটা মিলেছে। আচ্ছা, এখানে কিন্তু ওরা কিন্তু এভাবে মানে সাজিয়ে লিখেনি, ওরা অ্যাকচুয়ালি এইভাবে আকারটা তৈরি করেছে, এই আকারটা রেখেছে। দেখো এখানে এই যে বীজদ্বয়ের গুণফল, মানে প্রথম আকারটি এরা রেখে দিয়েছে যে বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল = 0, মানে এই নাম্বার অপশনটা মানে এই আকারে রেখে দিয়েছে। যে দ্বিঘাত সমীকরণ আকারে যদি থাকে আমি কিন্তু দেখিয়ে দিলাম, অনেক সময় সমীকরণটা এইভাবে রাখে, তাই তো। তো এইভাবে রাখলে তোমরা অপশান কিন্তু এইভাবেই পাবা, কিন্তু এখানে রেখেছে কীভাবে, এই প্রথম লাইনটাই রেখে দিয়েছে যে এস স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল = 0। দেখো এস স্কোয়ার। আচ্ছা, এখানে কিন্তু আমাদের মাইনাস দেয়নি, তো আমরা এই নাম্বার অপশানটা নিব না। দেখো এই বি নাম্বার অপশানে দেখো যে এস স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, দেখো পাশাপাশি আছে। তাহলে আমাদের কিন্তু এখানে বি নাম্বার অপশানটা হবে, মাইনাস হবে, প্লাস হবে না। তাহলে আমরা এই যে দেখো, আর তোমরা লক্ষ্য করো সবগুলো একটু চেক করে নিবা, কারণ এখানে -3 আছে, 2 আছে। দেখো আমাদের এটা প্লাস আছে বলে এই নাম্বারটা হলো না। সি নাম্বারটা কেন হবে না, সি নাম্বারটা লক্ষ্য করো, এখানে এস স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স, এখানে কিন্তু আমাদের মাইনাস করে দিয়েছে, কারণ আমাদের এই জায়গাটা প্লাস দরকার। দেখো আমাদের এখানে প্লাস দরকার। আর ডি নাম্বারটা হবে না, দেখো এখানে আমাদের মাইনাস দরকার, তাই প্লাস দিয়ে দিয়েছি, এই জন্য অ্যান্সারটা হবে বি নাম্বার। দেখো আমাদের সঙ্গে যেটা মিলেছে একদম বি নাম্বার অপশনটাই মিলেছে, তাই অ্যান্সার বি নাম্বার। পরের প্রশ্নে আমরা চলে আসবো আমাদের 4 নম্বর, 4 নম্বরটা দেখো আমাদের একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণ আছে এস স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 = 0। তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বলে দিয়েছে, একটা আলফা বলেছে, একটা বিটা বলে দিয়েছে। তাহলে আমাদের 1/α প্লাস 1/β, মানে আমাদের যে বের করতে বলেছে 1/α প্লাস 1/β, এর মানটা কিন্তু বের করে দেখাতে হবে কোনটা হবে। তো দেখো কোনো একটি দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা আর বিটা হলে তাহলে আমরা বীজদের যোগফল যেটা আলফা প্লাস বিটা পেয়ে যাব। বীজদের যোগফলের সূত্র, তোমাদের সূত্রটা লিখে দিচ্ছি, সেটা হয় -b/a। ঠিক আছে, এটা কি করে হয় আমি তোমাদের একটা দেখাই, যে একটা দ্বিঘাত সমীকরণ কিভাবে থাকে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c = 0। দেখো একটি সাধারণত দ্বিঘাত সমীকরণ এভাবে হয়, দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি যদি আলফা আর বিটা হয়, তাহলে বীজদের যোগফলের সূত্র -b/a, আর বীজদের গুণফল আলফা বিটা সেটা হয়ে যাবে c/a। এই দুটো সূত্র মনে রাখবা একদম, এখানে সেটাই অ্যাপ্লাই করেছি। বীজ দুটি আলফা বিটা বলে দিয়েছে, তাহলে বীজদের যোগফল আলফা প্লাস বিটা সেটা -b/a পেয়ে যাব। তাহলে এখানে আমরা দেখো মান যদি বসাই, মাইনাস বি কত আছে আমাদের, দেখো বি এখানে লক্ষ্য করো, বি হচ্ছে এক্সের সহগ, তাহলে এখানে এক্সের সহগ কিছু নাই, তো 1 নেবা। তাহলে বিটা কিন্তু এখানে কত আছে, বি এর জায়গায় 1 বসিয়ে দিলাম। আর এ হচ্ছে এস স্কোয়ার সহগ, এ দেখো এস স্কোয়ার সহগ এ, তাহলে এস স্কোয়ার সহগ কিছু নাই, তো 1 আমরা নিয়ে নেবো, এখানে 1। তাহলে এই মানটা আমরা কত পেয়ে গেলাম, 1/1 মানে 1-এ পাবো, তাহলে -1 পেয়ে গেলাম আলফা প্লাস বিটার মানটা। এবার বীজদের যোগফল বের করলাম, এবার বীজদের গুণফলটা বের করবো আলফা বিটা। দেখো বীজদের গুণফলটা আমি এখানেই বের করি, এই যে আলফা বিটা। বীজদের গুণফলের সূত্র কি আমরা জানি, c/a, তাহলে এখানে হয়ে যাবে আমাদের c/a। দেখো c/a বসিয়ে দিলাম। এবার সি এর মান কত দেখে নাও, সি এর মান কিন্তু -1, এই যে সিটা হচ্ছে ধ্রুবক পার্টটা, এই যে সি এর মান -1, তাহলে -1 আর এ তো 1, তাহলে এখানে আমরা কত -1 পেয়ে যাবো, এই যে আলফা বিটার মানটা। তা আলফা বিটার মান -1 পেয়ে গেলাম। এবার আমাদের যে মান বের করতে বলেছে, যে 1/α প্লাস 1/β, এর মানটা দরকার। তো আমরা দেখো কী করবো, ভগ্নাংশে যোগ বিয়োগ করে নিই, আলফা বিটা লসাগু। দেখো আলফা আলফা মিলে গেছে, তাহলে বিটা আর 1 গুণ করে এটা বিটা, এখানে বিটা বিটা মিলে গেছে, তাহলে আলফা থেকে গেল, আলফা আর 1 গুণ করে এটা আলফা হয়ে যাবে। আচ্ছা এখানে সাজিয়ে লিখো, এটা আলফা প্লাস বিটা লিখে দিলাম, আর নিচে আলফা বিটা। এখন আমরা মানগুলো বসিয়ে দেবো। আলফা প্লাস বিটার মানটা দেখো কত পেয়েছি, -1,
তাহলে এখানে আমরা -1 বসিয়ে দিলাম। আর আলফা বিটার মানটা কিন্তু দেখো -1, তাহলে আলফা বিটার জায়গায় -1 বসিয়ে দিলাম। তা দেখো -1 আমরা কেটে দিতে পারবো। এইভাবে উপর নিচ কেটে গেছি, তাহলে এখানে কিছু নাই তো 1 থাকবে। দেখো অ্যান্সারটা কিন্তু 1 হবে আমাদের। তাহলে এখানে নেবো 1, অ্যান্সার কত নম্বর অপশানটা আমাদের মিলছে 1, কিন্তু আমাদের দেখো সি নাম্বার অপশানে মিলছে, তাহলে অ্যান্সারটা আমাদের সি নাম্বার। পরের প্রশ্নতে আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্ন। দেখো 5-এর প্রশ্নটা, এখানে পাশের চিত্রে যে ছবিটা কিন্তু দেওয়া আছে, পাশের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তি কোণ AD 60 ডিগ্রি এবং কোণ CBE 50 ডিগ্রি হলে কোণ ADB এর মান বের করতে বলেছে। আচ্ছা, ছবিটা আমরা এখানে আবার তৈরি করে নিচ্ছি আমরা, ঠিক আছে, সুবিধা হবে। তাহলে আমি একটি বৃত্ত তৈরি করলাম, তারপরে দেখো কোণগুলো এখানে AB, এভাবে আমি AB নিয়ে নিলাম। তারপরে ADB কোণ দেখো, তাহলে এখানে ADB কোণটা আমরা দেখাবো। তাহলে আমি এখানে একটা D বিন্দু নিলাম, এই জায়গায় D বিন্দু, আর এই জায়গায় আমি একটা C বিন্দু নিয়ে নিলাম। চলো দুটো কোণ তৈরি করি, ADB। আমাদের যোগ করতে হবে AD, এদিকে ACও যোগ করতে হবে, তাই তো। তাহলে AC আমি যোগ করে নিচ্ছি। এবার এদিক থেকে এভাবে করে নিচ্ছি, DB যোগ করি, তারপর আমরা BC যোগ করি, BC যোগ হবে। এই যে দেখো ছবিটা এভাবেই আছে, আর এখানে কেন্দ্রবিন্দু আছে, ও হচ্ছে কেন্দ্রবিন্দু। এবার যে কোণের মানগুলো বলেছে এখানে দেখো, লক্ষ্য করো, আমাদের AED, আচ্ছা এখানে E বিন্দু আছে, এই বিন্দুটাকে E বিন্দু আমরা নাম দিয়ে দেবো। AED মানে এই কোণটা বলেছে 60 ডিগ্রি। এবার একটা কোণ আছে CBE মানে এই কোণটার কথা বলেছে, এই কোণটা কত দেওয়া আছে 50 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি, দুটো কোণ দেওয়া আছে। আচ্ছা, আমাদের কোণ যে বের করতে বলেছে কোণ ADB, মানে ADB মানে এই কোণটা বের করতে বলেছে, ঠিক আছে, এই কোণটা। দেখো এই কোণটা আমরা খুব সহজে বের করে নিতে পারবো। প্রথমে দেখো আমাদের যেহেতু এই কোণটা দেওয়া আছে, তাহলে আমরা এই কোণটা দেওয়া থাকলে আমরা এই কোণটা পেয়ে যাব। এই যে আমাদের DC চাপে, ঠিক আছে, DC চাপে আমরা এখানে DC চাপে একই বৃত্তস্থ কোণ, আমরা জানি যে একই বৃত্তাংশস্থ কোণের মান সমান হবে। এই যে দুটো কোণ আছে না, একই বৃত্তস্থ কোণ আছে, দেখো মানে এই যে DC চাপের উপর অবস্থিত এই বৃত্তস্থ কোণটা, ঠিক আছে, আর এই DC চাপের উপর অবস্থিত এই যে বৃত্তস্থ কোণটা। তাহলে এখানে কোণ, আমরা এই কোণটাকে বলে দেব CBE বা CBD যেটা বলতে পারো, সমান আছে কোণ CAD। যেহেতু CBD মানে CBE কোণটা 50 ডিগ্রি, এই কোণটা 50 ডিগ্রি, তাহলে এই কোণটাও 50 ডিগ্রি। তাহলে আমরা দেখো এই কোণটা 50 ডিগ্রি পেয়ে গেলাম। এখন দেখো এই যে AED একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, তাহলে এই ত্রিভুজে দুটো কোণ জানা হয়ে গেছে, 3 নম্বর কোণটা পেয়ে যাব। তাহলে আমরা ত্রিভুজ AED থেকে এই ত্রিভুজ থেকে আমরা কোণটা বের করব ADE, কোণ ADE। তাহলে এই কোণটা কী করে পাবো, ত্রিভুজের ধর্ম, ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে সেই 180 ডিগ্রি থেকে যে দুটি কোণ জানা আছে তাদের যোগফলটা বাদ দিয়ে দেবো। তো 180 ডিগ্রি থেকে আমরা 60 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি আমরা বিয়োগ করে দেবো, 180 ডিগ্রি। আচ্ছা, এখানে যে কোণটা বলেছে কোণ ADB, তাহলে ADEটাকে আমরা লিখতে পারবো ADB লিখতে পারবো। তোমরা লক্ষ্য করো, এই যে কোণের নাম ADE বলতে পারো বা ADBও বলতে পারো, তার মানে ADB বলে দিলাম। আর এখানে এতে যোগফল দেখো 110 ডিগ্রি পেয়ে যাবে, এটা যদি বিয়োগ করে নাও, এটা বিয়োগ করে তোমরা 70 ডিগ্রি পাবা। তাহলে কোণ ADBর মানটা কিন্তু 70 ডিগ্রি পেলাম, যেটা দেখো সি নাম্বার অপশানটা এখানে আছে। পরের আমরা প্রশ্নে চলে আসবো, আমরা 6 নম্বর প্রশ্নে চলে আসবো। দেখো প্রদত্ত চিত্রে এখানেও কিন্তু ছবিটা দেওয়া আছে। তো প্রদত্ত চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AC একটি জে এবং AB বৃত্তের ব্যাস OD, ACর উপর লম্ব এবং ODটা 6 সেমি হলে BC এর দৈর্ঘ্য বের করতে বলেছে। চলো আমরা ছবিটা আগে তৈরি করে নিই। ছবিটা এখানে
আমাদের একটি বৃত্ত আছে, এবার এসি একটি জে বলে দিয়েছে, তাহলে আমরা এসি একটি জে এনে নিলাম, একটা জে। আর এবি, দেখো এবি একটা ব্যাস বলেছে, তো আমরা এখানে এভাবে একটি ব্যাস নিয়ে নিলাম। তো এই জায়গাটা আমাদের কেন্দ্রবিন্দু, এটা হচ্ছে এবি আমাদের ব্যাস। আর বিসি এখানে যোগ করেছি, আমরা বিসিটা চলো যোগ করে নিই। তাহলে এই যে আমরা বিসি যোগ করে দিলাম। এখানে এই যে যেটা প্রশ্নে বলেছে যে ওডিটা এসির উপর লম্ব, এভাবে ওডিটা, এই যে ওডিটা এসির উপর লম্ব, মানে ওডি লম্ব এসি বলেছে এখানে। ওকে, তাহলে দেখো প্রথমে আমরা এটা দেখব যে এই যে এসি জে এর উপর ওডি লম্ব, মানে বেশ নয় এরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করবে। এখানে তাহলে আমাদের এডি সমান সমান ডিসি হবে, মানে ডি বিন্দুটা, যে ডি বিন্দু এসি এর মধ্যবিন্দু হবে। এই যে ডি বিন্দুটা হবে এসি বাহুর বা এসি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু। ঠিক আছে, তোমাদের একটা উপপাদ্য আছে, যে তোমাদের উপপাদ্যটা জানতে হবে, যেটা আমি বললাম যে ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, তার জন্য আমাদের ডিটা কী হবে, এসি বাহুর মধ্যবিন্দু হয়ে যাবে। এখানে কিন্তু ও বিন্দুটাও এবি বাহুর মধ্যবিন্দু আছে, এই যে ও বিন্দুটা হয়ে যাবে এবি বাহুর, এবি এর মধ্যবিন্দু পাওয়া যাবে। কারণ দেখো এই যে আমাদের এবিটা ব্যাস আর কেন্দ্রবিন্দুটার মধ্যে থাকে, তাহলে ও বিন্দুটা কিন্তু এবি বাহুর মধ্যবিন্দু। তাহলে এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু পেয়ে গেছে। দেখো এই যে এবি বাহু এবং এসি বাহুর মধ্যবিন্দু ও এবং ডি। কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশটা, এই যে ওডিটা, এই সংযোজক সরলরেখাংশ ওডিটা কী হবে, সেই ত্রিভুজের তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। মানে অর্ধেকটা আমরা এখানে নিয়ে নিচ্ছি, তার ওডিটা হবে হাফ বিসি হবে। এটা হচ্ছে একদম ক্লাস 9-এর উপপাদ্য আছে, তোমরা ক্লাস 9-এর উপপাদ্য দেখেছো। ঠিক আছে, আমি উপপাদ্যগুলো পড়িয়েছি ক্লাস 9-এ, তোমরা যারা যারা দেখেছো তারা জানো। এবং এটা মনে রাখবা ক্লাস 9-এর উপপাদ্য থেকে এটা আমাদের কার্যকরী হয়েছে, যে কোনো একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হয় এবং অর্ধেক হবে। এখানে আমি অর্ধেকটা নিলাম। এবার ওডি দেখো আমাদের 6 সেমি বলে দিয়েছে, ওডির জায়গায় 6 সেমি বসিয়ে দিলাম। তাহলে এখানে বিসির মানটা কত পাবো, এই যে 6 দিয়ে 12 হয়ে যাবে না, তাহলে বিসির মানটা পেয়ে গেলাম 12 সেমি। এটা কিন্তু আমাদের অ্যান্সার 12 সেমি। দেখো আমাদের ডি নম্বর অপশানটা পাওয়া গেল। পড়ে চলো, আমরা তো 6 নম্বরটা করে দিলাম। এবার 2-এর প্রশ্নগুলোতে আমরা আসবো। 2-এর 1 নম্বর প্রশ্নটা, 2-এর 1-একটা বলছে কোনো মূলধন বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে তা নির্ণয় করো। কত বছরে 3 গুণ হবে, সময়টা বের করতে বলেছে। তা আমরা ধরে নিচ্ছি যে কোনো মূলধন, মানে মূলধনটাকে আমি x টাকা ধরে নিলাম, এবং সেটা কত বছরে, টি বছরে। আমরা ধরে নিলাম যে টি বছরে 3 গুণ হবে, টি বছরে 3 গুণ হবে। ওকে, 3 গুণ হবে বলতে সুদ আসল টি বছরে 3 গুণ হবে, সুদ আসলটা 3 গুণ হয়ে যাবে। কার আসলে 3 গুণ, এই যে আসলটা x টাকা ধরেছি, x টাকার 3 গুণ বলতে 3x টাকা হয়ে যাবে। এটা হলো আমাদের সুদ আসল। তাহলে আসল পেয়ে গেছি x টাকা, আর সুদ আসল পেলাম 3x টাকা। তাহলে আসল আর সুদ আসল জানা থাকলে আমরা কিন্তু সুদ পেয়ে যাব, সুদ যাকে আমরা আয় বলি। তো সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দাও, এটা বিয়োগ করে কত হবে, 2x টাকা, আমরা সুদ পেয়ে গেলাম। এটা সরল সুদের অঙ্ক আছে। দেখো সরল সুদের অঙ্ক তোমাদের যে সূত্রটা জানতে হবে, আই সমান সমান PTR/100। আই হচ্ছে সুদ, ঠিক আছে, যেটা হচ্ছে বার্ষিক সুদ। পি হয় আসল, পিটাকে আমরা আসল ধরবো, আর টিটা হচ্ছে সময়, কত বছরের যে সময়টা। আর হচ্ছে আমাদের বার্ষিক সুদের হার। মানে কোনো একটি টাকা ধরো 10,000 টাকা ব্যাংকে রাখছো, তো 2 বছরের পর তোমার সুদ হচ্ছে কত, যে তুমি সুদ পাচ্ছ 1,000 টাকা 2 বছর পর। তাহলে এখানে আমাদের যেটা, এই যে 2 বছর পর 1,000 টাকা সুদ পেলা, তাই এই যে আইটা সুদ হচ্ছে 1,000 টাকা, আর 10,000 টাকা ব্যাংকে জমা রেখেছো, পি আসল হচ্ছে 10,000 টাকা। কত বছরে তুমি টাকাটা জমা রেখেছো, টি যেটা সময় 2 বছরের জন্য, আর কত হারে ব্যাংক তোমাকে সুদ দিবে,
এই যে r% হারে আমরা আর ধরেছি এটা, ঠিক আছে। তাহলে এই যে আমাদের সরল সুদের অঙ্ক। তো এখানে মানগুলো এগুলো পেয়েছি আমরা এখানে পুট করে দেবো। আই যেটা সুদ পেয়েছি 2x টাকা, পি হচ্ছে আসল, দেখো আসলটা আমাদের হচ্ছে এক্স, আর টি হচ্ছে সময়। দেখো সময়টা এখানে আমরা টি নিয়েছি, আমরা টি বসালাম, এর মানটা বের হবে। আর আর দেখো আর কিন্তু এখানে প্রশ্নে বলে দিয়েছে বার্ষিক সুদের হারটা কত, 10%। তাহলে আর এর জায়গায় আমরা 10 বসিয়ে দেবো, আর নিচে 100। এখানে সরল করে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এখান থেকে আমরা সহজে টি এর মানটা চলে বের করে নিই। এই যে 0 0 আমরা কেটে দিলাম। দেখো এখানে এক্স আর এক্সে কেটে দাও, তাহলে দেখো তো টি এর মানটা দেখো এই যে 10 আর 2 গুণ করে নাও, তাহলে টি সমান সমান হয়ে যাবে 10 দিয়ে 20। তাহলে 20 বছরে, এই যে বলেছিলাম যে কত বছরে 3 গুণ হবে আসলটা, যেটা টি বছর ধরেছিলাম সেটা কিন্তু 20 বছরে। তাহলে 20 বছর কিন্তু আমাদের অ্যান্সার। প্রশ্ন বলেছিল পুনঃমূলধন 10% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে, তাহলে আমাদের 20 বছরে 3 গুণ হবে। পরে আমরা 2 নাম্বার প্রশ্নে চলে আসবো। এখানে দেখো x/y 3/5 বলে দিয়েছে, তাহলে এই যে আমাদের রাশিটা আছে এর অনুপাত বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেওয়া আছে x/y সমান 3:5 দেওয়া আছে তো। আচ্ছা, আমরা x/y করে নিলাম, অনুপাতকে বাই করতে পারবো, 3/5। আচ্ছা, তাহলে এখানে আমরা এক কাজ করি। আচ্ছা, আমরা কোনো কিছু করছি না, আমরা চলে আসছি যেটা আমাদের যার মান বের করতে বলেছে। এখানে আছে 4x + 3y = আর 5x - y, এই তো এর মান বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এক কাজ করে নিই, আমি এখানে x এর মানটা বের করিয়ে নিচ্ছি আমি, চলো সুবিধা হবে। x এর মানটা যদি আমি বের করে নিই, তার ওয়াইটা গুণ করে নাও, 3y/5 এটা পেয়ে যাবা। ওকে, চলো আমরা দেখি যে x এর মান যে পেয়ে গেলাম, তাহলে x এর জায়গায় x এর মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে দেখো এই যে 4 × x এর জায়গায় বসাবো 3y/5 + 3y = একইভাবে এখানে 5 × x এর মানটা পেয়েছি 3y/5 - y। এই দেখো, এবার এদেরকে কী করবো, সরল করবো, সেখানে তো কাটাকাটি যাচ্ছে না। তাহলে এখানে আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে y এখানে সব জায়গায় y দেখতে পাচ্ছ, দেখো এখানে y আছে, এখানে y, এখানে y, এখানে y, প্রত্যেকটা পদে y আছে। তাহলে অনুপাতে কী করতে পারবা, এই যে yগুলো তোমরা কেটে দিতে পারবা, y y y y, মানে y দিয়ে সবাইকে ভাগ করে দিলাম, এভাবে করা যাবে, ঠিক আছে। এখানে তাহলে 4 × 3 = 12, তাহলে পরে 12/5 এটা +3, আর এদিকে 5 থেকে কেটে গেল, তাহলে আমাদের এখানে 3 থেকে গেল, আর মাইনাস y থেকে কেটে গেছে, কিছু নাই তো এখানে 1 নেবা। ওকে, এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করো, 5 লসাগু, তাহলে 12 নেমে যাবে, +5 × 3 = 15, 3 থেকে 1 বিয়োগ করে এটা 2 হয়ে যাবে আমাদের। আচ্ছা, তাই 12 আর 15 আমরা যোগ করে নেব, তাহলে এটা হয়ে যাবে আমাদের 5 আর 2 7, আর এদিকে 1 5 আর 2 7, 1 2 27, 12 আর 15 যোগ করে আমরা 27 পেয়ে যাবো। আচ্ছা, নিচে আমাদের 5 ছিল, এইদিকে 2। এখন এই ভগ্নাংশ যে অনুপাতটা আছে একে পূর্ণ সংখ্যায় করব। তার জন্য তোমরা করবা কি, এই যে 27/5 আছে না, একে পাই দিয়ে গুণ করে নেব, মানে দুজনকে পাই দিয়ে গুণ করবো। এই যে 2 ছিল, 2কে আমরা পাই দিয়ে গুণ করবো, ঠিক আছে। কারণ দেখো হরে যেটা থাকবে, দেখো হরে তো শুধু 5 আছে, তো হরগুলি লসাগু, মানে 5 লসাগু 5ই হবে, তাহলে পাই দিয়ে গুণ করলে দেখো পূর্ণ সংখ্যায় চলে আসবে এই যে অনুপাতটা। তাহলে 5 কেটে দিলে আমাদের এখানে রয়ে যাবে 27, আর 2 5 10। দেখো আমরা কত পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম 27 = 10 পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের অ্যান্সার, এই যে অনুপাতটা বের করতে বলেছিলাম সেটা হবে 27 = 10। পরের প্রশ্নে আমরা চলে আসবো 2-3 নাম্বার প্রশ্নে আমরা আসবো। দেখো এখানে কী বলেছে, 2-3 নাম্বারটা, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি অসমকেন্দ্রিক বৃত্ত পরস্পরকে ছেদ করে। অসমকেন্দ্রিক বলতে মানে সমকেন্দ্র নয়, মানে একটা কেন্দ্র থাকবে না, আলাদা আলাদা কেন্দ্র আছে দুটি বৃত্তের, ঠিক আছে। অসমকেন্দ্রিক বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ যে দৈর্ঘ্য 8 সেমি, বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব। চলো ছবিটা কি আমরা প্রশ্নটা ভালো করে বুঝি। তা আমাদের দুটি বৃত্ত আছে, পরস্পর ছেদ করবে, ঠিক আছে, এইভাবে বলেছে কথাটা। তাহলে এই যে আমাদের একটি বৃত্ত পরস্পর ছেদ করবে, আমি এখানে আর একটি বৃত্ত এভাবে তৈরি করে দিলাম, এই যে দুটি বৃত্ত।
তো যাদের কেন্দ্র অসমকেন্দ্রিক, মানে এখানে আমি একটা কেন্দ্র এই জায়গায় আমি একটা কেন্দ্র নিয়ে নিলাম। ওকে, কেন্দ্রগুলির নাম এ বি কেন্দ্রের নাম দিলাম। আর এই যে সাধারণ যেটা বলেছে, সাধারণ দৈর্ঘ্য যেটা আমরা এখানে সিডি নিয়ে নিচ্ছি। এই যে দেখো, এটা আমরা সি, এদিকে আমাদের ডি। সিডি যেটা আছে দেওয়া আছে, সিডি সাধারণ দৈর্ঘ্য 8 সেমি, যেটা আমাদের বলে দিয়েছে। ওকে, আচ্ছা, আর এখানে ব্যাসার্ধ দৈর্ঘ্য, দেখো ব্যাসার্ধগুলো যদি বলি, আমরা এখানে আমাদের যদি এসি যোগ করি, এই যে এসি ব্যাসার্ধ পাবো, এদিকে আমরা এডি ব্যাসার্ধ পাবো। ঠিক আছে, এই যে এডি ব্যাসার্ধ পাবো। তো যাই হোক, আমরা শুধু এসি যোগ করলাম, আর আমরা যোগ করছি না। তাহলে এসি ব্যাসার্ধ, এডি ব্যাসার্ধ, এদিকে বিডি ব্যাসার্ধ পাবা, এদিকে বিসি যোগ করলে ব্যাসার্ধ পাবা। তাহলে ব্যাসার্ধ এসি যেটা আমাদের বলে দিয়েছে এখানে 5 সেমি। এখন দেখো, আমাদের যেটা জানতে হবে এখানে, এই যে আমাদের সিডির দৈর্ঘ্য 8 সেমি দেওয়া আছে না, তাহলে এখানে যে সিডি এবং কেন্দ্রদের মধ্যে দূরত্ব এবি সরলরেখা অংশ কোথায় ছেদ করেছে, এখানে আমি পি বিন্দু নিয়ে নিলাম, এই বিন্দুটাকে। তাহলে আমি সিডি যখন জানা আছে না, আমরা সিপি পেয়ে যাব। সিপিটা কত হবে দেখো তো, তোমরা লক্ষ্য করো, এটা এই যে আমাদের দেখো, এই যে এপিটা সিডির উপর লম্ব হবে, এটা লম্ব দূরত্ব। মানে এখানে আমি বলবো তোমাদের যে এপিটা লম্ব আছে কার উপর, সিডির উপর আছে। তাহলে এই এ কেন্দ্রীয়, আমরা যদি এখানে এ কেন্দ্রীয় বৃত্ত বলি, যে এ কেন্দ্রীয় বৃত্তের, আচ্ছা কেন্দ্রটা একটু শুধু এদিকে চলে যেতে, যাই হোক। তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের যে আমাদের সিডি যে জেটা আছে, এই জেটা ব্যাস নয়, যেটা তোমাদের বললাম যে ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, সেই জেটিকে কী করবে, সমদ্বিখণ্ডিত করবে। ওকে, তাহলে আমাদের এখানে এই যে সিপি সমান সমান হয়ে যাবে, এই যে সিপি সমান সমান পিডি হয়ে যাবে। তাহলে সিপিটা সিডির অর্ধেক হবে না, তাহলে হাফ হয়ে যাবে সিপিটা। তাহলে সিডির মধ্যে আমরা 8 সেমি জানি, তো কাটাকাটি করে দেখো আমরা সিপিটা কিন্তু আমরা 4 সেমি পেয়ে যাব। এটা আমাদের 4 সেমি। এবার দেখো, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, এই যে এসিপি। তাহলে এখানে যে ত্রিভুজটা আছে এসিপি, এই এসিপি হচ্ছে সমকোণী ত্রিভুজের, এখানে কিন্তু এটা দেখো এসিটা কিন্তু অতিভুজ, মানে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি এপিকে ভূমি নিলাম, ভূমি স্কোয়ার প্লাস এদিকে হচ্ছে আমাদের সিপি, এই যে সিপি স্কোয়ার। ঠিক আছে, এটা আমাদের সমকোণী ত্রিভুজ হবে। এই যে এসিপি সমকোণী ত্রিভুজ থেকে আমরা এটা লিখতে পারবো। তাহলে এখানে দেখো, এখান থেকে আমাদের সিপি আর এসি জানা আছে, তার আমরা এপি কিন্তু বের করতে পারবো, এপির মানটা। আচ্ছা, এখানে মানগুলো বসাচ্ছি, এসি কত, এসি 5 স্কোয়ার, আর এপি এটা বের হবে স্কোয়ার, আর সিপির মানটা এই যে বের করলাম 4 স্কোয়ার। এখান থেকে যে এপি বের করো, এপি স্কোয়ার, দেখো 5 স্কোয়ার 25, এখানে 25 করে নিলাম, আর 4 স্কোয়ার 16, এটা এদিক হয়ে যাবে না, বিয়োগ হয়ে যাবে 16, যে এপি স্কোয়ার এটা পেয়ে যাবা, এটা বিয়োগ করে এটা 9 পেয়ে যাবা। এপি স্কোয়ার যদি 9 হয়, তাহলে এপি কত পাবা, এপি হয়ে যাবে দেখো 3 হয়ে যাবে, 9 বর্গমূল 3। তাহলে আমরা কিন্তু এপি পেয়ে গেলাম কত, 3 সেমি পেয়ে গেলাম। আচ্ছা, এপি দেখো, এপি যেভাবে 3 সেমি পেলাম, একইভাবে কিন্তু পিবি পেয়ে যাব, একইভাবে এখানে বলে দেবো, একইভাবে আমরা পিবি বের করতে পারবো, কত, 3 সেমি। এই যে পিবিটা 3 সেমি হবে। 3 সেমি কী করে হবে, তোমরা দেখো এদিকে যে বিসি যোগ করে দাও না, তাহলে বিসি যোগ করে যে আমাদের সমকোণী ত্রিভুজটা দাঁড়াবে, একইভাবে দেখো এদিকে বিসিটা 5 সেমি, আর এদিকে আমাদের যেভাবে এপিটা আমরা দেখো, এই যে এপিটা এই যে এখানে সিপি তো জানাই আছে, তা আমাদের বিসিটা 5 সেমি, এই যে সিপিটা 4 সেমি, একইভাবে আমরা পিবিটা পেয়ে যাবো। যেভাবে এপিটা বের করলাম 3 সেমি, একইভাবে পিবিটা আমরা বের করতে পারবো 3 সেমি। ওকে, তাহলে দেখো এপি পিবি পেয়ে গেছি। আমাদের দরকার কেন্দ্রদের মধ্যে দূরত্ব, যেটা এবি, এই যে এবি কিন্তু আমাদের বের করতে বলেছে, কেন্দ্রদের মধ্যে দূরত্ব। তাহলে এবি হবে এপি যোগ পিবি, তাই তো। এই যে এবিটা আমরা পাবো এপি যোগ পিবি, এটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, এপি আর পিবি যোগ করে এবি আমরা পাবো, এপি 3, পিবিও 3, এত সেমি। এবিটা হয়ে গেল আমাদের 6 সেমি। তো এখানে যে বলেছিল বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব আমরা কত পেয়ে গেলাম, 6 সেমি পেয়ে গেলাম, 6 সেমি পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে। দেখো এখানে প্রদত্ত চিত্র, এখানেও আমাদের ছবি দেওয়া আছে। আচ্ছা, ছবিটা আমরা তৈরি করছি, চলো তারপর প্রশ্নটা বুঝি। আমাদের এখানে একটা বৃত্ত দেওয়া আছে,
এবার এখানে দেখো পি কিউ একটা জে আছে, পি কিউ নিলাম, পি কিউ। আচ্ছা এখানে আমাদের বিন্দু আছে, এখানে এই জায়গায় আমি এস বিন্দু দিয়ে দিলাম, এটা হচ্ছে এস বিন্দু। আর এখানে একটা বিন্দু আছে, এখানে আমরা একটা আর বিন্দু নিয়ে নিলাম। চলো যোগ করি এগুলো। পিএস, এগুলো সব যোগ করতে হবে। পিএস ছবি দেওয়াই আছে, আমরা দেখে দেখে কাজ করে নেব। পিআর, পিআর যোগ করলাম। এদিকে এস কিউ আছে, দেখো কিউ এসটা যোগ করে নিই, কিউ এস যোগ করে নিলাম। আর কেন্দ্রবিন্দু, এই জায়গায় আমাদের কেন্দ্রবিন্দু আছে, আমি এখানে কেন্দ্রবিন্দু নিয়ে নিলাম ও, তাই তো দেখো এইভাবে ছবিটা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমাদের দেখো কোণগুলো যে দেওয়া আছে, কিউপিএস 70 ডিগ্রি, এই যে কিউপিএস মানে এই যে কোণটা, এই কোণটা আমাদের 70 ডিগ্রি বলে দিয়েছে। তারপরে কিউএসআর, কিউএসআর দেখো আমাদের এখানে এসআর যুক্ত করতে হবে, এসআর যুক্ত করে নিই। চলো আমরা এসআর যুক্ত করে নিই, এসআর যুক্ত করি, আমরা কিউএসআর কোণটা পাবো। তাহলে কিউএসআর মানে এই কোণটা, তাই তো এই কোণটা আমাদের বলেছে, আমি এই কোণটাকে এখানে বলে দিচ্ছি কত, এটা আমাদের 40 ডিগ্রি বলেছে কিউএসআর কোণটা। আচ্ছা আমাদের যে বের করতে হবে আর কিউএস, আর কিউএস মানে এখানে দেখো আর কিউ যোগ করতে হবে, তাহলে আমি আর কিউটা যোগ করে দিচ্ছি। আচ্ছা আর কিউএস মানে এই কোণটা দরকার, এই কোণটা কত দেবে, এভাবে কিন্তু প্রশ্ন বলেছে। আচ্ছা তা দেখো তো এখানে আমরা এই যে আর কিউ চাপ আছে না, এই যে আর কিউ চাপে দেখো একই বৃত্তস্থ কোণ পাবো। আর কিউ চাপের উপর যে বৃত্তস্থ কোণটা আছে, এই যে কিউএসআর, কিউএসআর কোণটা আছে, এই কোণটা সমান সমান দেখো এই যে আর কিউ চাপের উপর এই যে আমাদের আর আর পি কিউ, কোণ আর পি কিউ এই কোণটা আছে, দুটো কোণ সমান হবে, একই বৃত্তস্থ কোণ। দেখো একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণগুলো সমান হয়, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কিন্তু আমাদের সমান হবে, তাই না? কত হবে 40 ডিগ্রি। তাহলে এই কোণটা 40 ডিগ্রি আছে, তো এই কোণটা আমরা দেখো 40 ডিগ্রি পেয়ে গেলাম, ওকে আর কিউ চাপে। আচ্ছা তাহলে দেখো তো আমরা কিন্তু এখন এই কোণটা বের করতে পারবো, মানে কোন কোণটা বের করতে পারবো, আমরা এখন বের করতে পারবো এস পি আর, এস পি আর কোণটা আমরা বের করে নিতে পারবো। যেহেতু পুরো কোণটা ছিল আমাদের 70 ডিগ্রি, এই যে কিউপিএস কোণটা 70 ডিগ্রি ছিল, তা সেখান থেকে 40 ডিগ্রি বিয়োগ করলে পরে আমরা এস পি আর পেয়ে যাবো, মানে 70 ডিগ্রি থেকে 40 ডিগ্রি আমাদের বিয়োগ করতে হবে, এটা বিয়োগ করে পেয়ে যাবো 30 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম কত, 30 ডিগ্রি পেয়ে গেলাম, ওকে। এই যে এসপিআর কত, এসপিআর হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এখন দেখো আমরা এই যে আমাদের যে এই কোণটার মান বের করতে বলেছে, তবে লক্ষ্য করো আমরা এই যে এসআর যে চাপটা আছে, এসআর বা আর এস বলবো, এটাকে আর এসে বলি, আর এস চাপে, এই যে আর এস চাপের উপর অবস্থিত দেখো এসপিআর কোণটা আছে, এবং এবং এখানে আর কিউএস এই দুটো কোণ আছে, তাহলে একই বৃত্তস্থ কোণ আছে, একই চাপের উপর অবস্থিত এই যে বৃত্তস্থ কোণটা এসপিআর এই কোণটা, এবং আর কিউএস বা এস কিউ আর বলতে পারো বা আর কিউএস, এখানে নামটা আমাদের আর কিউএস বলেছে। তাহলে আমরা এখানে সমান সমান বলতে পারবো, প্রথমে আমরা এসপিআর বলি, যে এসপিআর যার মানটা আমরা বের করে নিয়েছি 30 ডিগ্রি, এসপিআর এটা সমান সমান হয়ে যাবে আর কিউএসের সঙ্গে, আর কিউএস, ওকে। দেখো এই যে আমাদের আর এস বৃত্তচাপের উপর অবস্থিত, আর এস বৃত্তচাপের উপর অবস্থিত এসপিআর কোণটা আছে, আর এদিকে আছে আর কিউএস, একই চাপের উপর অবস্থান করছে দুটো কোণ, এই দুটো কোণ আছে, তাহলে একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণগুলো সমান হয়, তাহলে এসপিআর যখন আমরা 30 ডিগ্রি পেয়ে গেছি, তাহলে আর কিউএসটা কত হবে, 30 ডিগ্রি হবে না? তবে আমাদের অ্যান্সারটা 30 ডিগ্রি আমরা কিন্তু পেয়ে গেলাম, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্নতে চলে আসবো 2-এর 5 নম্বর প্রশ্ন। কি বলছে প্রশ্নটা, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে ঘনকটির আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা ঘনক, দেখো ঘনকের ধারের দৈর্ঘ্যটা আমরা ধরে নিচ্ছি, ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা এ ধরে নিলাম, লুডুর ছকা যে ঘনক, তাই তো, ঘনকের প্রত্যেকটি তল বর্গক্ষেত্র হয়। আচ্ছা ঘনকের ধারের দৈর্ঘ্য যদি এ হয়, এ একক, তাহলে ঘনকটির আয়তন কত হবে? তাহলে ঘনকের আয়তন হয়ে যাবে আমাদের ধারের কিউব, এ কিউব, এটা হবে ঘনকের আয়তন। আবার বলি ঘনকের ধারের দৈর্ঘ্য এ একক হলে সেই ঘনকের আয়তন হয়ে যাবে এ কিউব, ধারের কিউব, এটা মনে রাখবা সূত্র এগুলো।
এবার ধারের দৈর্ঘ্যটা 20% বৃদ্ধি করবে, মানে দেখো ধারের দৈর্ঘ্য তো এ ছিল, তাহলে এ থাকবে, তার সঙ্গে এ এর 20%, 20/100, এতটা বৃদ্ধি পাচ্ছে, আগে এ ছিল, তাহলে বৃদ্ধি পেয়ে কতটা হবে, এতটা হবে। তাহলে এ প্লাস, এখানে একটু কাটাকাটি করে দাও, তাহলে এখানে দেখো এটা a/5 এভাবে পেয়ে যাচ্ছে, কিছু নাই তো, এখানে উপরে এ থাকলো আর 5 নিচে, ভগ্নাংশ যোগ বিয়োগ করে নাও, এটা হবে 5a, আর এটা 5 মিলে গেলে এটা নেমে যাবে, তা আমরা দেখছি 6a/5 পেয়ে গেলাম। তাহলে দেখো এখন কিন্তু আমাদের ধারের দৈর্ঘ্যটা কত, এখন কিন্তু আমরা ধারের দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি 6a/5, মানে ধারের দৈর্ঘ্য 20% বৃদ্ধি যদি করা হয়, 20% বৃদ্ধি পেলে ধারের দৈর্ঘ্যটা হয়ে যাবে এটা, এই যাবে আমাদের ধারের দৈর্ঘ্য। তো এটা ধারের দৈর্ঘ্য হলে এখন ঘনকের আয়তন কত হয়ে যাবে, তাহলে ঘনকের আয়তনের সূত্র পেয়েছে 6a/5 তার হোল কিউব, তাই তো। এবার আমাদের এদের হোল কিউবটা ভাঙাবো, এটাকে হোল কিউব বলতে 6-এর কিউব, এদিকে এ কিউব, আর নিচে আমাদের 5-এর কিউব। 6-এর কিউব, দেখো 6-এর কিউবকে যদি তোমরা ভাঙাও, আমি এখানে দেখাচ্ছি 6-এর কিউব, 6 গুণিত 6 গুণিত 6, 6 6 36, 36 6 216 পেয়ে যাবা, 6-এর কিউব 216, তার উপরে পেয়ে গেলাম 216, আর আমাদের এ কিউব, আর 5-এর কিউব 5 × 5 × 5, ঠিক আছে। তাহলে 3টা 5-এর গুণ করে তোমরা পেয়ে যাবে 125, এই দেখো। তাহলে আমরা এভাবে আয়তনটা পেয়ে গেলাম, তাহলে আয়তনটা বেড়েছে, এতটা বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে, তাহলে আয়তন কতটা বৃদ্ধি পেল, তাহলে দেখো বৃদ্ধি পেয়ে হয়েছে এতটা, আগে ছিল আয়তন কতটা, আগেরটা আমরা বিয়োগ করে দিচ্ছি, আগের আয়তন এটা ছিল, তাই না। তাহলে এতটা কিন্তু আয়তন বৃদ্ধি পেয়েছে, ওকে। চলো এটা আমরা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি, 125, 216 এ কিউব, এটা মাইনাস, এটা 125, এটা গুণ হয়ে যাবে, এবার আমরা এটা বিয়োগ করে নেব, বিয়োগ করে দেখো 5-এর বদলে 6, এটা 1 দিলে, আর 2-এর বদলে 11, 2-এর বদলে 11, এটা 9 দিলে, 9 2 11, বাস আমাদের 91 চলে আসলো, আর নিচে আমাদের 125, এই যে দেখো। আর এ কিউবটা আমরা বসিয়ে দেবো, উপরে বিয়োগ করে এটা পেলাম 91 এ কিউব। তাহলে এতটা কিন্তু আমাদের কি আয়তন আমাদের বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, মনে রাখবা। প্রথমে আয়তন ছিল এটা, 20% ধারের দৈর্ঘ্য বৃদ্ধি করে আয়তনটা কত হয়ে গেল, আয়তনটা এটা হয়ে গেল। তাহলে আয়তন আগের চেয়ে কত বৃদ্ধি হলো, তো আগের চেয়ে কত হবে, বড়োটা থেকে ছোটোটা বাদ দিয়ে দাও, তাহলে আয়তন বৃদ্ধি হলো এতটা আমাদের, ঠিক আছে, এই আয়তনটা বৃদ্ধি পেয়েছে। আমাদের কিন্তু এখন চেয়েছে শতকরা বৃদ্ধি, তাই তো। এই যে দেখো যে ঘনকটির আয়তন শতকরা কতটা বৃদ্ধি পেল। এবার লক্ষ্য করো শতকরা বৃদ্ধিটা আমরা কী করে বের করবো, যেটা বৃদ্ধি পেল সেটা আমি উপরে বসিয়ে দিলাম, এই যে দেখো, থেকে উপরে বাই করে দিলাম, মানে যেটা বৃদ্ধি পাবে সেটা উপরে বাই। এবার কি থেকে আয়তনটা বৃদ্ধি পেয়েছে, প্রথমে এই আয়তন ছিল এ কিউব, এ কিউব থেকে আয়তনটা এটা বৃদ্ধি পেয়েছে, তার এ কিউবটা তোমরা নিচে বসাবা, তারপর এটা মেন লাইন আছে এটা, ঠিক আছে, আর গুণিত আমাদের 100 থেকে গুণ, এই তীরচিহ্নটাকে আমি এখানে দিয়ে দেখতে ভালো লাগবে, এই যে দেখো। তো এইভাবে আমরা পেয়ে যাব শতকরা আয়তন বৃদ্ধিটা, ঠিক আছে, যেটা বৃদ্ধি পেল বৃদ্ধি পায় আগের আয়তনটা ইন্টু 100। চলো এটা আমরা সরল করে অ্যান্সার পেয়ে যাব। দেখো এখানে সরলটা আমি এখানে একটু দেখাই। তো এটাকে আমরা দেখো কীভাবে করবো, যে আমাদের ছিল কত, আমাদের ছিল উপরে 91 এ কিউব, নিচে 125, আর এই যে নিচে এ কিউবটা এটা উল্টে লিখবো 1/a কিউব হয়ে যাবে, আর গুণিত 100 আমি বসিয়ে দিলাম, এ কিউব কেটে গেল। এবার এখানে আমরা 25 দিয়ে যদি কাটাকাটি করি, 25 4 100, আর 25 পাচ্ছি 125, আর তো কাটাকাটি যাবে না, তো পরে 91 4 গুণ করো, 4 1 4, আর 4 9 36, 364, আর নিচে আমাদের 5। আচ্ছা এটা আমরা ভাগ করে নিব, 364, চলো ভাগটা যদি করি, 5 7 35 হবে, এখানে আমাদের চলে আসবে কত, আমাদের 1, এটা 4, 14, তো 5 দিয়ে 10 করলাম, 5 দিয়ে 10, ওকে। তাহলে এখানে বিয়োগটা করলে কত হবে, 4 চলে আসবে বিয়োগ করে। আচ্ছা এবার দেখো আমাদের 6টা সংখ্যা হয়ে গেছে, তার দশমিক নিয়ে তোমরা শূন্য নিয়ে নেবা। দেখো 5 8 40, এই যে 5 8 40, তাহলে এই যে আমাদের দেখো পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এই যে শতকরা আয়তন কতটা বৃদ্ধি পেয়েছে, এই যে 72.8%, ঘনকটির আয়তন যে শতকরা বৃদ্ধি পাবে 72.8%, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা এরপরে আমরা চলে আসবো বড় প্রশ্নগুলো।
এখন তোকে বড় প্রশ্নগুলো নিয়ে যে আলোচনা তোমাদের এখানে বলবো, ভালো করে শুনে মন দিয়ে, যে বড় প্রশ্নগুলো তোমাদের বইয়ের বাইরে যেগুলো অঙ্ক থাকবে সেই অঙ্কগুলো করাবো, বইয়ের অঙ্কগুলো করাবো না। আচ্ছা, বইয়ের অঙ্কগুলো আমি যে করাবো না তা বলে কি তোমরা পাবা না বইয়ের অঙ্কগুলো? নিশ্চয়ই তোমরা বইয়ের অঙ্কগুলো পাবা। বইয়ের অঙ্কের যে ক্লাসগুলো দেওয়া হয়েছে, অনেক ক্লাস দিয়েছি তোমাদের, তোমরা কোথায় পাবা? আমার চ্যানেলেই পাবা। আমার চ্যানেলে গিয়ে তোমরা ভিজিট করো এবং চলে যাও প্লে লিস্টে, সেখানে ক্লাস 10 ম্যাথ বলে যে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা কিন্তু বইয়ের অঙ্কগুলো পেয়ে যাবা। ঠিক আছে, একদম চ্যাপ্টার ওয়াইজ কষে দেখি তোমাদের অঙ্কগুলো দেওয়া হয়েছে। উপপাদ্য, জ্যামিতি প্রয়োগ, অনেক অঙ্ক তোমাদের দিয়েছি। আর কিছু কিছু চ্যাপ্টার বাকি আছে আমাদের, সেই অঙ্কগুলো তোমরা পেয়ে যাবা তাড়াতাড়ি। তো বইয়ের অঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবা আমার চ্যানেলে। এই জন্য আমি বইয়ের অঙ্কগুলো করাবো না, এবং বইয়ের যেগুলো বাইরের অঙ্ক থাকবে, ঠিক আছে, যেগুলো বই থেকে মিলেনি, আনকমন অঙ্ক, সেই অঙ্কগুলো কিন্তু করাবো আমি, বড় প্রশ্নগুলো। ঠিক আছে, এটা মনে রাখো। তো দেখো তিনের অথবা এগুলো সব বইয়ের অঙ্ক আছে। 4-এর যে সমাধান দুটো আছে তোমরা বই থেকেই পেয়ে যাবা। যেরকম 5 নাম্বার অঙ্কটা তোমরা বই থেকে পাবা না, তো আমরা কিন্তু 5-এর অঙ্কটা করাবো। ঠিক আছে, 3-এর 4-এর তো বই থেকে, যেটা বললাম, বই থেকে পেয়ে যাবা। আর 5-এর অঙ্কটা চলো আমরা করাচ্ছি। 5-এর অঙ্কটা আমাদের কি বলেছে দেখো, এখানে আমাদের বলেছি একটি আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, তো জমিটির দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে বলেছে। আচ্ছা, তো আমাদের দেখো, আমরা এক কাজ করি, জমিটির যে প্রস্থকে যদি আমরা ধরে নিই, ঠিক আছে, আমরা ধরি যে প্রস্থটাকে আমি এক্স ধরে নিলাম, এক্স মিটার, এটা হচ্ছে প্রস্থ। তাহলে জমিটির প্রস্থ আমরা ধরে নিলাম, তাহলে কিন্তু দৈর্ঘ্যটা পেয়ে যাব। দৈর্ঘ্যটা কী করে পাবো? দেখো, প্রস্থ এক্স আর দৈর্ঘ্য 2000 বর্গমিটার। তাহলে এই যে ক্ষেত্রফলকে 2000 বর্গমিটারকে যদি প্রস্থ দিয়ে ভাগ করে দাও, তাহলে দৈর্ঘ্য পেয়ে যাবা। এটা কিন্তু তোমরা জানো, এটা সূত্র আছে। আয়তক্ষেত্রের প্রস্থ জানা থাকলে এবং ক্ষেত্রফল জানা থাকলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে যাবা। তা দেখো, আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এবার পরিসীমা দেওয়া আছে, পরিসীমার সূত্র দেখো, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই যে পরিসীমাটা দেওয়া আছে 180 মিটার, তাহলে আমাদের 180 সঙ্গে সমান হবে। এখান থেকে এক্সের মানটা পেয়ে যাব, তো আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব, যেটা বের করতে বলেছি। 2 দিয়ে কাটাকাটি করে দাও, 2 নং 18 শূন্য। আচ্ছা, এখানে আমরা ভগ্নাংশের যোগ যদি করি, তাহলে এক্স লসাগু, এখানে 2000 আমাদের বসে যাবে। আর এটা এক্স গুণ করে এটা তোমরা এক্স স্কোয়ার পেয়ে যাবে। এদিকে তো আমাদের 90। আচ্ছা, আমরা বর্গগুণ করে নেব। আচ্ছা, এক্স স্কোয়ারটা আগে লিখি। এদিকে দেখো, এদিকে আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 2000 আমি তো বসিয়ে দিলাম, আর 90 আর এক্স গুণ করে এটা 90 এক্স হয়ে যাবে। সবাইকে আমি বাঁদিকে নিয়ে চলে আসবো, এক্স স্কোয়ার। আচ্ছা, এটা আগে নিয়ে আসি, তাহলে মাইনাস 90 এক্স হবে আমাদের 2000। ওকে, এদিকে 0। চলো, এটা আমরা ফ্যাক্টর করে নিই, মিডিল ফ্যাক্টর। তাহলে এক্স স্কোয়ার ফ্যাক্টরটা তোমরা ভাঙাও, 50 প্লাস 40, 50 40 গুণ করে 2000 পাবা, আর 50 40 যোগ করে 90 পেয়ে যাবা। এখানে এক্স দিয়ে দাও, 2000 ইকুয়াল টু 0 স্কোয়ার 50 এক্স, মাইনাসে যাবে, প্লাস মাইনাসে মাইনাস 40 এক্স 2000 ইকুয়াল টু 0। এখান থেকে কমন নিব, এক্স কমন, তাহলে এক্স মাইনাস 50। আচ্ছা, এখান থেকে মাইনাস 40 কমন নিলে পরে এক্স প্লাস মাইনাসে, দেখো মাইনাস প্লাসে গুণ করে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, দেখে প্লাস বসাবো না, মাইনাস প্লাসে গুণ করে মাইনাস, আর 2000কে 40 দিয়ে ভাগ করে এটা 50 পেয়ে যাবে। দেখো, হয় এক্স মাইনাস, আচ্ছা এখানে আরেকটা লাইন করে দিই আমি। তাহলে এখানে দেখো এক্স মাইনাস 50, এই যে আমাদের এটা মিলে গেল, এক্স মাইনাস 50 কমন নিয়ে নিলাম, পরে থেকে গেল এক্স মাইনাস 40, এক্স মাইনাস 40 পরে থেকে গেল। এবার আমরা হয় অথবা করবো। ওকে, ফ্যাক্টরটা হয়ে গেছে। এবার হয় এক্স মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0, বা তাহলে এক্স সমান সমান এখান থেকে 50 পেয়ে গেলাম, আর অথবা এক্স মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এক্সের মানটা আমরা 40 পেলাম। তাহলে এক্সের মান দুটো পেলাম, এক্সের যে কোনো একটা মান নিব আমরা। ঠিক আছে, এটা আমাদের এক্স আছে। তাহলে দেখো, এক্সের মান, এক্সটা কিন্তু আমাদের প্রস্থ ছিল, এই যে এক্সটা আমরা প্রস্থ ধরেছিলাম না, তাহলে এক্সের কোনটা মান নিব, 50টা নেব না 40টা নেব? তাহলে যদি 50 নিয়ে নাও না, 50 নিলে প্রস্থ যদি 50 হয়ে যায়, তাহলে 50 দিয়ে ভাগ করলে এটা 40 হয়ে যাবে, দৈর্ঘ্য তখন 40 হয়ে যাবে। কিন্তু আমরা কি জানি, আমরা জানি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বড় মান পাওয়া যায় আর প্রস্থ ছোট মান পাওয়া যায়।
তাহলে আমরা এক্সের মানে কিন্তু 40 নেব। তার কারণটা এখানে লিখব, যেহেতু দৈর্ঘ্যটা বড় হয় কার চেয়ে, প্রস্থর চেয়ে। তার দৈর্ঘ্যটা বড় প্রস্থর চেয়ে, তার অতএব তাহলে এক্সের মানটা আমরা, যেহেতু এক্সটা প্রস্থ আছে, তাহলে এক্সের মানটা আমরা 40 নেব, প্রস্থ ছোট, তাহলে এক্সের মান হবে 40। তাহলে এক্স যদি 40 হয় দেখো, তাহলে অতএব আমরা প্রস্থ পেয়ে গেলাম না, যেটা আমাদের বের করতে বলেছিল 40 মিটার। আর দৈর্ঘ্যটা আমাদের হবে এই যে 2000 বাই এক্স ছিল, তাই তো 2000 বাই 40, তাই যে 0 0 কেটে দাও, 4 দিয়ে কাটাকাটি করো, 4 5 20 0। তা দেখো দৈর্ঘ্যটা আমরা কত পেয়ে গেলাম, 50 মিটার পেয়ে গেলাম। এই যে দেখো, প্রস্থ 40 মিটার, দৈর্ঘ্য 50 মিটার আমাদের অ্যান্সার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলেছিল, যা আমরা বের করে নিলাম। পরে চলে আসবো, দেখো যে 5-এর অথবাটা বই থেকে আছে, বই থেকে পেয়ে যাবা। এবং 6 নম্বর অঙ্কটা, এটা বইয়ের বাইরের আছে, 6-একটা করায় করেছি। বইয়ের বাইরের অঙ্কগুলো আমি কিন্তু করিয়ে দেবো। 6 নম্বরটা বইয়ের বাইরের অঙ্ক আছে। কি বলছে এখানে, দেখো আমাদের এখানে আছে √a, √b, √c। তো এই যে সংখ্যাগুলো আছে এরা ক্রমিক সমানুপাতিতে আছে, তারা আমাদের এটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা, তাহলে এরা যদি ক্রমিক সমানুপাতিত হয়, তা তোমরা লিখতে পারবা √a √b √b √c, এভাবে হবে। তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতিত থাকলে এই যে প্রথম দুটির অনুপাত শেষের দুটির অনুপাত, ঠিক আছে, মানে মধ্যেটা দুবার ফিরে আসবে। তাহলে দেখো তো এখান থেকে আমরা এই যে √a বাই √b এটা লিখতে পারবো, অনুপাতকে বাই করে নিলাম। এখানে √b বাই √c, এই যে বর্গগুণ করে নাও। দেখো √b গুণ করে এটা কিন্তু তোমরা b পেয়ে যাবা, তাই তো। এই যে √ওভার আছে একই সংখ্যা, তার রুটটা উঠে যাবে। আর এখানে √ওভার এই যে ac গুণ হয়ে যাবে, √ওভার দিয়ে দিলাম, আর ac গুণ করে ac। আর এখান থেকে আমি যদি বর্গ করে নিই, তাহলে b² সমান স্কোয়ার জন্য আমরা রুটটা উঠাতে পারবো। এইদিকে আমি দেখো √ওভার ac তার হোল স্কোয়ার হয়ে যাবে, উভয় দিকে বর্গ করলাম। তাহলে b² সমান এই তো স্কোয়ার জন্য রুটটা উঠে যায়, তাহলে আমরা এখানে ac পেয়ে গেলাম। তাহলে b² মানটা ac, এটা আমরা বের করে রাখলাম, এটা আমাদের কাজে লাগবে। এবার আমরা চলে আসবো বাম পক্ষে, লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষটা কত আছে, a + c তার হোল স্কোয়ার মাইনাস b², এটা বাম পক্ষটা আমি লিখলাম। আচ্ছা, এখানে a + b হোল স্কোয়ার সূত্র ভেঙে দাও, a² + 2ac + c² আর মাইনাস b² আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো এখানে দেখো এসির মান, দেখো এই যে এসির মান আমরা জানি যে b², তাহলে এখানে আমরা পুট করে দেবো যে 2ac জায়গায় আমরা b² বসিয়ে দিলাম, +a² মাইনাস b²। তাহলে a² দেখো +2b² মাইনাস b², এটা বিয়োগ হবে, এখানে +b² পেয়ে যাবা, আর +c² তো আছেই আমাদের। তা দেখো তো আমাদের কিন্তু মিলে গেছে ডান পক্ষটা। দেখো বাম পক্ষ সরল করে আমাদের ডান পক্ষ চলে এসেছে, তাহলে আমরা কিন্তু প্রমাণটা করে নিয়েছি। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড আছে, রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম, প্রমাণটা করে দিলাম, লিখে দেবো প্রুভড। পরে আচ্ছা, এগুলো সব বই থেকে পেয়ে যাবা। ওকে, দেখো এই যে বইয়ের অঙ্কটা আছে একটু হলে আলাদা আছে, এই যে এগুলো আলাদা করেছে, একই অঙ্ক একদম বই থেকে হুবহু আছে, এগুলো পারবা করতে। সাথের এগুলো তো উপপাদ্য, সব বই থেকে। উপপাদ্যের অঙ্ক একদম তোমাদের করে দিয়েছি, যেটা বললাম আমার চ্যানেলে ভিজিট করবা। আর ক্লাস 10 ম্যাথ বলে যে প্লেলিস্ট তৈরি করা আছে, সেখান থেকে কিন্তু এই উপপাদ্যগুলো পেয়ে যাবো, উপপাদ্যগুলো করে দিয়েছি। আর বইয়ের অনেক চ্যাপ্টারের অঙ্ক করানো হয়ে গেছে, ঠিক আছে। কিছু কিছু চ্যাপ্টার বাকি আছে, এটা বললাম, সেই চ্যাপ্টারগুলো তোমাদের তাড়াতাড়ি করিয়ে দেবো আমি। তো বইয়ের অঙ্কগুলো কোনো চিন্তা নাই, এই জন্য বইয়ের অঙ্কগুলো ছেড়ে দিচ্ছি। যেন 8-এর দাগের অঙ্কটা বইয়ের অঙ্ক আছে, 8-এর যেন অথবা অঙ্কটা, এটা বইয়ের বাইরের আছে। এই 8-এর অথবাটা আমরা করাবো, চলো। কী বলছে দেখো 8-এর অথবাটা, 10 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে জল আছে, লম্বা গ্যাস জার আছে। এভাবে আমাদের দেখো, এভাবে যদি বলি লম্বা আমাদের একটা গ্যাস জার আছে, এভাবে যার ব্যাসটা কিন্তু 10 সেমি বলেছে। ব্যাস 10 সেমি বললে ব্যাসার্ধ পেয়ে যাবো 5 সেমি। মানে এখানে দেখো এই যে গ্যাস জারের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ 5 সেমি, যেটা পেয়ে যাবো 8টা, এটা হচ্ছে আমাদের আর। ওকে, কিছু জল আছে, এবার ওই জলে এই যে জল আছে এখানে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের জল আছে, এই জায়গায় কিছু জল আছে। এবার ওই জলে 8 সেমি দৈর্ঘ্যের আর 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা। দেখো 8 সেমি দৈর্ঘ্যের ব্যাস, মানে ব্যাসটা 8 সেমি, আর 5 সেমি লম্বা একটি নীলের লম্বা বৃত্তাকার
লোহার লম্বা বৃত্তাকার চোঙাকৃতির টুকরো। দেখো এমন কিছু চোঙাকৃতির টুকরো আছে, এই যে লোহার চোঙাকৃতির টুকরো, এই টুকরোটাকে এখানে ডুবাবে এই জলের মধ্যে, ঠিক আছে। তো এই যে ডুবালে পরে কতটুকু জল উপরে উঠবে, এই যে জলটা কতটুকু উঠবে, ধরো এখান থেকে জল ছিল না, তো জলটা ধরো এখান থেকে হয়ে গেছে এই জায়গা থেকে, তাহলে এই আমাদের উচ্চতাটা বের করতে বলেছে এই চঙের, মানে এই উচ্চতাটা আমি এই ধরে নিলাম, তাই না। যে আমাদের বড় চংটা ছিল যে গিয়ার জারটা, সেই গিয়ার জারটার উচ্চতা, যে এই লম্ববৃত্তাকার যে লোহার টুকরো চংটা ডোবানোর ফলে যে জলতল এখান থেকে চলে আসবে, মানে হাইটটা হয়ে যাবে কত, এইচ হয়ে যাবে। তাহলে এইচের মানটা আমাদের বের করতে বলেছে, এই যে জলতল কতটুকু উপরে উঠবে, এই যে কতটুকু, তার মানটা আমাদের বের করতে হবে, তাই তো। দেখো এই মানটা আমরা কীভাবে পাবো, এইচের মানটা। আচ্ছা আচ্ছা, যেটা বলছি সরি, একটু আমাদের এখানে মিস্টেক গেছে, মানে এই জায়গাটা বলতে না, এইচটা আমি পুরোটা, আচ্ছা পুরোটাকে আমি ধরো এইচই বললাম, যাই হোক, তাহলে আমি এই জায়গাটা যেটা দরকার, এই যে জলতল, এখান থেকে জলতল কতটা উপরে উঠেছে, ওকে। তাহলে আমাদের এই লোহার টুকরোটা, জল তো এখান থেকে ছিল, আর এই লোহার টুকরোটা ডোবানোর ফলে জলতল এতটা বেড়েছে, এখান থেকে জলতল এতটা হয়েছে, মানে একে আমি এইচ নিয়ে নেব, এইটা মানে এই মানটা আমাদের দরকার, জলতল কতটুকু উপরে উঠেছে, মানে এইচ এককটা সেমি আছে, তাহলে এইচ সেমি জলতল উপরে উঠেছে, তাহলে এইচের মানটা আমরা সম্পূর্ণ দরকার নাই, কারণ আগে তো জলটা ছিলই, কতটুকু জলটা উপরে উঠেছে সেটা কিন্তু বের করতে বলেছে। তাহলে আমরা এই এইচের মানটা বের করতে হবে। কী করে পাবো এইচের মানটা? এখন দেখো এই যে আমাদের জলের যে আয়তনটা, এই জায়গাটা, তাই না, এই আয়তনটা আর এর আয়তনটা কিন্তু সমান হবে। তাহলে এর আয়তনটা পাবো কী করে, মানে এখানে কিন্তু ব্যাসার্ধটা আমাদের এই 5 সেমি কাজ করবে আমাদের, তাই তো। তা দেখো এখানে আমরা এই যে জলের আয়তনটা যদি বের করি, গ্যাস জারের এই জলের আয়তনটা, সেটা হবে চঙাকৃতি আছে, তাহলে চঙের যে আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ, এটা আমাদের কাজে লাগবে। তাহলে পাই আর স্কোয়ার, আর বলতে এখানে কিন্তু দেখো ব্যাসার্ধ কিন্তু 5, এই ব্যাসার্ধটা আমাদের কিন্তু কাজে লাগবে। তাহলে 5-এর স্কোয়ার ইন্টু উচ্চতা, যেটা উচ্চতা আমরা এইটুকু বাড়বে, তো এই যে এখান থেকে, তাহলে উচ্চতা আমাদের এইচ হবে। আর এটা হয়ে যাবে আমাদের এই যে লম্বা বৃত্তাকার চঙের আয়তনের সঙ্গে সমান হবে, এটা ডোবানোর পরেই কিন্তু জলতল এতটা উপরে উঠেছে এই জলের আয়তনটা। তাহলে এর কিন্তু আমাদের দেখো এই যে ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, তাই তো। ব্যাসের দৈর্ঘ্য বলেছে কত, দেখো 5 সেমি, ওই জলে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাস, মানে ব্যাসটা বলেছে 8 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, তাহলে পাই ব্যাসার্ধ হয়ে যাবে কিন্তু 4 সেমি হবে। দেখো 8 সেমি যদি ব্যাস হয়, তাহলে ব্যাসার্ধ 4 সেমি হবে, 4-4-এর স্কোয়ার পাই আর স্কোয়ার। আর এখানে লম্বাটা দেখো, এই লম্বাটা কিন্তু বলে দিয়েছে কত, হাইটটা, এই যে এইচটা বলে দিয়েছে কিন্তু এখানে 5 সেমি, তাহলে এইচটা এখানে কিন্তু আছে 5, এই লম্বা বৃত্তাকার লোহার যে চংটা ছিল, ওকে। দেখো তাহলে এই চঙের যে লোহার চঙের যে আয়তন, আর এই চংটা ডোবানোর ফলে যে জলতল উপরে উঠলো, এর আয়তনটা আমরা দেখো সমান করে দিলাম, এটা হচ্ছে সেই জলের আয়তন, মানে এই জলটার আয়তন হচ্ছে এটা আমাদের, আর এটা হচ্ছে এর আয়তন। দেখো এভাবে কিন্তু সমান করে এখান থেকে এইচের মানটা আমরা বের করতে পারবো। পাই আমরা কেটে দিলাম, 5-এর স্কোয়ার তোমরা এটা 25 পেয়ে যাবা, এখানে এইচ, আর 4-এর স্কোয়ার 16, এটা আমাদের 5, দেখো 5 আমাদের 25, তাহলে আমরা এইচের মানটা এখান থেকে পেয়ে যাব 16/5। এটা ভাগ করে নাও, ওকে। এটা যদি ভাগ করে নাও, তা দেখো আমরা কবারে নেব, এটা আমরা 3 বার নেব, 5-3 15, 5-এ কত দিলে 6, এটা 1 দিলে, আচ্ছা এখানে আমরা দশমিক নিয়ে আমি 0 নিয়ে নিচ্ছি, দেখো 5 দিয়ে 10, দেখো 3.2 পেয়ে গেছি। তাহলে আমাদের যে বলেছিল জলতল কতটুকু উপরে উঠবে, 3.2 সেমি, এতটা জলতল উপরে উঠবে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। দেখো আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছি, ওকে। তাহলে আমাদের যে অ্যান্সারটা 3.2 সেমি, এটা বলেছিল আমাদের কতটুকু জলতল উপরে উঠবে, 3.2 সেমি জলতলটা উপরে উঠবে, এত সেমি, ওকে। তো এই ছিল দেখো আজকে আমাদের ক্লাসটা, যে এই যে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে নমুনা প্রশ্নপত্র ছিল, এই সেটটা করে দিয়েছে, তোমাদের কমপ্লিট করে দিলাম, ওকে। পরবর্তী ক্লাস তোমাদের যে 1 নম্বর স্কুল, যেটা আলিপুরদুয়ার যে স্কুলটা আছে, এই স্কুলটা তোমাদের নিয়ে আসবো, তো তাড়াতাড়ি স্কুলটা চলে আসবে। তো আজকের ক্লাসটা কীরকম লাগলো, ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করতে হবে, ওকে। পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি আমি নিয়ে চলে আসবো, তোমরা সবাই ভালো থাকো।